সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে এদিকে বাসি গ্যাস ট্যাস মুছে নিলাম, তারপর এদিকে এখন বাসি বাসনটা মেজে বসে রাখছি। আর এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা বসিয়ে আগে চাটা বসিয়ে দিলাম। তার আগে বাসিঘর ঝাড় দেওয়া, মুখ ধোয়া, ইষ্টভৃতি করা ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তারপরেই কিন্তু রান্নাঘরে এসে এই কাজগুলো করছি। আর রাত্রিবেলায় বাসনটা ধুয়ে রাখলে ভালো, জানো তো, কিন্তু কোনো কোনো সময় শরীরের মধ্যে এত অলসতা চলে আসে, ইচ্ছে হয় না যে রাত্রিবেলায় বাসনটা ধুয়ে রাখি। তবে অন্য দিনের মতো আজকের ঠান্ডাটা কিন্তু তেমন একটা না, আজকের ঠান্ডাটা বেশি একটা লাগছে না। আমি তো কিছুটা সময় উঠে আবার বাইরে বসেছিলাম, মানে 8:30 থেকে আমি কাজে কিন্তু লাগলাম, না হলে উঠে না আমি রান্নাঘরের সামনেটার মধ্যে কিছুটা সময় কিন্তু বসেছিলাম। তারপরে কিন্তু কাজে বাজে আমি হাত দিয়েছি। তো এদিকে বাসন কুসন মেজে বেসিনের সমস্ত কিছু পরিষ্কার করে বাইরে চলে আসলাম গোবরগুলোকে একটু মেলে দিতে। গোবরগুলো রোদে শুকিয়ে গেলে তাহলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারবো। কতদিন যাবো একজন দিদিকে বলছিলাম গোবর দেওয়ার কথা, তো যাক শেষমেশ গোবরটা এনে দিল। তো হয়ে গেল 2-3 দিন, 2 দিন ধরে এটা রোদে শুকিয়ে নিচ্ছি, তাহলে ওই বেগুন গাছ, লঙ্কা গাছের গোড়ায় গোবরগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। এখানে গোবরের কি যে মানে চাইলেও পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে তো গোবরের অভাব নেই, সেই কত গোবর আমরা আরও বিক্রি করে দিই এগুলো, এত পরিমাণে গোবর হয়। গরু থাকলে তো হবেই, আর এখানে হলে একটুখানি গোবর পাওয়া যায় না। মানে এখন যে আমার মনে হচ্ছে একটু গোবর ওই কিনে আনতে লাগবে, বা কোথাও কোথাও থেকে কিনে আনতে লাগবে, না ছাড়া নাই। তো যাক, এখন মন চাইলেও যে একটুখানি গোবর লাগবে এখনই যে সাথে সাথে পেয়ে যাব, এটা কিন্তু হয় না। তো এদিকে দেখো, এবারে এখন গোবরগুলোকে ঠিকঠাক করে মেলে দিয়ে এসে এদিকে চা টিফিন করে নিলাম, নিয়ে এদিকে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে প্রেসার কুকারের মধ্যে ভাতটা করছি। ভাত বসিয়ে এদিকে কি রান্না করব বুঝে উঠতে পারছি না। তো এদিকে এখন রান্না করব ভাবছি কচু। এটা হলো গিয়ে পঞ্চমুখী কচু। এই কচুটা আমার খুব ভালো লাগে খেতে, তো বাবু এটা পাঠিয়েছিল। তো এই কচুটা কিন্তু বড়ও খাওয়া যায়, আমার শাশুড়ি মাও এটা খুব পছন্দ করে। তো একদিন বড়া করেছিলাম, ওই ছোটো কচুগুলো বেশি একটা ভালো হয়নি। এই বড় কচুটা একদম পুরো সাদা দগদগ করছে, এই কচুটা খুব ভালো হবে, আমি কাটা দিয়েই বুঝতে পারছি। তো একদিন তোমাদের দাদাভাই, আমি, আমার শাশুড়ি মাও খাবো, শাশুড়ি মাও বলছিল খাবে। তো এই কচুগুলো আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে, খুবই টেস্ট হয়। তবে আজকে কচুটা কয়েকটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সিদ্ধ করে রাখবো, একসাথেই সেদ্ধ করবো, কারণ একটু পিছলে পিছলে হয়ে থাকে তো একটা ফেনা ফেনার মতো উঠে। তো আমি সেদ্ধ করি তারপরে কিন্তু রান্নাটা করি। তো কচুটা আজকে করবো ওই মুখী কচু যেরকম আমরা ফোড়নে রসুন সম্বার দিয়ে করি, এরকমভাবে আজকে কচুটা কিন্তু করব। আর কিছু কচু আমি সেদ্ধ করে রেখে দেবো বড়া ভাজার জন্য, আজকে বড়াটা করব না। তো যাক, তার জন্য কচুগুলো সেদ্ধ বসিয়ে চলে আসলাম এদিকে বাইরে কাপড়গুলো মেলে দিতে। এগুলো কিন্তু কালকের কাপড়, তো যেহেতু মানে হাতে কেচেছিলাম কাপড়গুলো, হাতে কাচা বলতে এমনিতে স্নানের সময় জল দিয়ে ধুয়েছিলাম অতটুকুই, মানে ওই যে স্রাব ভিজিয়ে মানে কাঁচা ধোয়া করা ওইটা করিনি কিন্তু। তো যাক, এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি। তো ড্রাই তো আর করা হয়নি, যার জন্য কাপড়গুলো কিন্তু শুকায়নি কালকে। তো আবারও মেলে দিয়ে দিলাম, একটুখানি রোদ লাগলেই শুকিয়ে যাবে। এদিকে আজকে একটা শুটকি মাছের ভর্তা বানাবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। এরকমভাবে শুটকি মাছের ভর্তা আমি কোনোদিন কিন্তু খাইনি। তো দেখো, এখানে রসুনগুলোকে শুকনো খোলায় ভালো করে একটু টেলে নিলাম, যে একটু মানে ঢাকা দিয়ে দিয়ে টেললাম, মানে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কাগুলোও কিন্তু শুকনো খোলায় আমি টেলে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে রাখলাম, যদি আবার মানে হয়ে যায়, মানে কাঁচা লঙ্কাটা যদি আবার মানে ছিটকে পড়ে, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে করলাম। তো দেখো, এদিকে কাঁচা লঙ্কাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে একটুখানি শুটকি মাছ আছে, তো শুটকি মাছ আর এখন আনাবো না কেন, এটারও একটা কারণ আছে। তো পরের ব্লগে তোমাদেরকে বলবো কেন শুটকি মাছ টানাচ্ছি না। তো তার জন্য শুটকি মাছ যে দুইটা আছে এটা দিয়েই কিন্তু এখন ভর্তাটা বানিয়ে নেব। শুধু শুধু মানে শুটকি মাছটা এনে রেখে তো আর লাভ নেই, বলো শুটকি মাছ একমাত্র আমারই প্রিয়। তোমাদের দাদাভাইও খায়, এখন আমার ইয়েতে পরে শিখেছে, কিন্তু আমার যতটা প্রিয় তোমাদের দাদাভাই কিন্তু এরকম না। তো তার জন্য শুটকি মাছটা এখন আর আনলাম না। তো এদিকে এবারে শিলনোড়ায় দেখো বেটে নিচ্ছি। কথায় আছে শিলনোড়ার বাটার টেস্টি দেখবে অন্য লেভেলের হয়। তো দেখো, এবারে কাঁচা লঙ্কা যে শুকনোগুলো টেলেছিলাম, আর এদিকে রসুনটা এবারে কিন্তু আমি শিলনোড়ায় ভালো করে এটাকে মিহি করে কিন্তু বেটে নেবো। এটা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করা যায়, তবে আমার মনে হচ্ছে শিলনোড়ায় করলে বেশ ভালো হবে, তার জন্য কিন্তু শিলনোড়ায় করে নিচ্ছি। তবে আজকে এখন যে দেশি ধনেপাতাটা, এই ধনেপাতাটা কিন্তু আমার ঘরে নেই, তো বিলিতি ধনেপাতা দিয়ে কিন্তু আজকে বাটাটা আমি করবো।
তো এদিকে দেখো এই যে রসুন আর মরিচটা যেহেতু আমার মানে একদম টালা আছে, তাড়াতাড়ি বাটাটা কিন্তু হয়ে যাচ্ছে, বেশি একটা সময় লাগেনি। তো এদিকে দেখো এবারে শুটকি মাছগুলো দিয়ে দিলাম, একটুখানি নুন দিলাম, আর ওই সাথে 3টা ধনেপাতা ছিল, এই ধনেপাতাটাও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কিন্তু বেটে নিচ্ছি। তোমরা শুটকি মাছ খুব প্রিয়, আগে তো আরও বেশি খেতাম শুটকি মাছটা, এখন যদিও ওই নেশাটা কমেছে, তবে এই ভর্তাটা দেখেছি একজনকে করতে, মানে তো সেই খেয়ে বলছে নাকি খুব ভালো হয়েছিল, তাই জন্য আমিও ট্রাই করছি। আমার আবার নিত্য নতুন কোনো কিছু দেখলে না খুব ইচ্ছে হয় সেটা ট্রাই করার জন্য। তো যাক করে দেখি কীরকম হয়। তো এদিকে দেখো আমার কিন্তু এখানে ধনেপাতা, তারপর রসুন, কাঁচা লঙ্কা, শুটকি মাছ বাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কুচি আগেই করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটার মধ্যে একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একদম চটকে নিচ্ছি, নাহলে শুটকি মাছটার সাথে ভালো করে পেঁয়াজটাকে চটকাতে পারবো না। আর আমার তো ভয়ও লাগছে কাঁচা লঙ্কা যেহেতু বাটলাম, আমার আবার হাত জ্বালা করবে কিনা। তো তোমাদের দাদাভাই এদিকে যাবে দোকানে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, কচুর তরকারিটা হয়েছিল, আর ওকে বড়া করে দিয়ে, কচুর তরকারি হয়েছিল বলছি, বড়া করেছিলাম, যে ওই বড়া দিয়ে ওকে দিলাম। বড়া বলতে ওই যে কালকে করেছিলাম, মোচা সেদ্ধ করেছিলাম, ওই মোচার বড়া করে তোমাদের দাদাভাইকে দিলাম। তো ওকে বললাম একটুখানি মেখে দেওয়ার জন্য, আমার আবার হাত যদি জ্বালা করে এরকম হয় জানো তো, কাঁচা লঙ্কা টঙ্কা অন্য সময় বাটলে আমার হাতে লাগলে টাগলে না একটুখানি ছিটে পড়লেও আমার কিন্তু জ্বালা শুরু হয়ে যায়। তো যাক তোমাদের দাদা এদিকে মেখে দিল, আর লাস্টে তো এটার মধ্যে শুধু দেওয়ার মধ্যে সর্ষের তেলটা দিলাম। এই যে আমার শুটকি মাছের ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো যাক খেয়ে দিয়ে বলবো তোমাদেরকে কীরকম হয়েছে ভর্তাটা। এদিকে দেখো সকালবেলায় একবার বাসন কুসন ধুয়েছি, এখনও আবারও সেই বাসন কুসন পড়েছে। রান্নাঘরে আসলেই দেখবে রান্নাবান্না আর হলো গিয়ে বাসন কুসনটা মাজা, যতটুকু না রান্না করব তার চেয়ে বেশি বাসন কুসন কিন্তু পড়ে। রান্না যদি করি 2 পদে, বাসন পড়বে মনে হয় 4 পদে, এত পরিমাণে বাসন কুসনটা পড়ে। তো একবার কিন্তু সকালের ধোয়া হয়ে গেছে, এখন আবারও কতগুলো পড়েছে। তো কচুর তরকারিটাও আমার হয়ে যাবে, আর একটুখানি আছে, তো কচুটা হয়ে গেলেও নামিয়ে নেব। আর আমি একদম কচুটা হয়ে যাক তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়াটা করব। আর এদিকে দেখো এই সাইডটা তো আর সবসময় মুছতে পারি না, যেহেতু জিনিসপত্র থাকে, ওই শিলনোড়াটা একদম টেনে এসে বের করে আমাকে মুছতে হবে। তো তাই জন্য আজকে যেহেতু বেরই করেছি, তাই জন্য কিন্তু এই জায়গাটা একটু ভালো করে মুছে দিয়েছি। এবার শিলনোড়াটাকেও ভালো করে একদম ধুয়ে মুছে টুছে জায়গা মতো শিলনোড়াটাকে কিন্তু আমি রেখে দেবো। আর এদিকে ওই যে শুটকি মাছের ভর্তা করে নিলাম, এখন তো আমার আর তর্স হচ্ছে না, কতক্ষণে আমি গিয়ে শুটকি মাছটা দিয়ে মানে ভাতটা খাবো, মানে এতটা লাগছে। মানে শুটকি মাছ না, দেখবে মাছ মাংস তুমি যতই খাও না কেন, একটু শুটকি মাছ দিয়ে ভাত খেতে পারলে দেখবে মাছ মাংস খাওয়ার পর সেই আলাদা যেন একটা শান্তি লাগে, আর এক মুঠো ভাত যেন একটু বেশিই খাওয়া যায়। এদিকে দেখো আর দেরি করলাম না, কচুর তরকারিটা আমার হয়ে গেছে, এদিকে বসে পড়লাম এখন শুটকি মাছের ভর্তা আর কচুর তরকারি নিয়ে খাওয়া দাওয়াটা করতে। চলো সকালের খাওয়া দাওয়াটা সারি, আর তোমাদেরকে খেয়ে বলি যে শুটকি মাছের বাটাটা কীরকম হয়েছে। তো যাক আমি হলাম গিয়ে শুটকি মাছ প্রেমী, আর ত্রিপুরার লোকরা না একটু দেখবে বেশি শুটকি মাছটা কিন্তু পছন্দ করে। তো চলো এদিকে তো এক গাল মুখে দিয়ে দিলাম, আর তোমাদেরকে কি বলবো, শুটকি মাছের রেসিপিটা এতটা ভালো হয়েছে, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কতটা টেস্ট হয়েছে। এমনিতে তো আমরা শুটকি মাছ ভর্তা দেখবে করে কিন্তু করি, ওই যে কড়ার মধ্যে পেঁয়াজ, তারপর রসুন দিয়ে অনেকে বেগুন দিয়েও করে, বা অনেকে আবার টমেটো দিয়েও করে, এভাবে তো করি, বা হাতে মাখা ভর্তাও করি, শিলনোড়ায় বেটেও একটা শুটকি মাছটাকে পুড়ে করি। তো এই ভর্তাটা বেশ কিন্তু দারুণ হয়েছে, শুটকি মাছের ভর্তাটা। পেঁয়াজটা না বেটে দিলাম, পেঁয়াজটা চাইলে বেটেও দেওয়া যায়, আমি পেঁয়াজটা বেটে দিলাম না। তো যাক খাওয়া দাওয়া করে নিয়েছি, একদম পেট ভর্তি করে খাওয়া দাওয়া করলাম। ওই যে শুটকি মাছের ভর্তাটা দারুণ হয়েছে, তো তাই অন্য সময় দেখবে মাছ মাংস দিয়েও অত ভাত খাওয়া যায় না, শুটকি মাছ দিয়ে যতটা না ভাত খাওয়া যায়। তো যাক এদিকে এবারে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম, বেসিনটা একটু পিছলে পিছলে হয়ে মানে কীরকম হয়ে আছে তাই। আর কালকে রাত্রিবেলায় না খিচুড়ি করেছিলাম, তো সবসময় খিচুড়ি আমি 1 বাটি চাল ডালে মিলে করি, কারণ ভাত রান্না করতে গেলেও 1 বাটি মানে পুরোপুরি দেই না, তো 1 বাটি রান্না করলে আমাদের দুজনের কিন্তু হয়ে যায় একবেলা। তো তার জন্য ওই খিচুড়িটা তো জল দিলে একটু বেড়ে যায়, তাই জন্য কালকে খিচুড়িটা একটু কমিয়ে করেছি, মানে পুরোপুরি 1 বাটি কিন্তু দেইনি। তো তাই জন্য খিচুড়িটা কাল রাত্রিবেলায় লেগে গিয়েছে, অতটাও লাগতো না, আর একটু কম হলে ভালো ছিল। তো এক একদিন করলে না একটা বোঝা যায় যে না এখন থেকে আর একটুখানি কম করবো, তাহলে একদম ঠিকঠাক হবে। তবে খিচুড়িটা কালকে যা মানে জবরদস্ত হয়েছিল, অনেক দিন বাদে খিচুড়ি খেয়েছিলাম, সবজির মধ্যে শুধু ফুলকপি আর আলু দিয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল, আর সাথে করেছিলাম পাঁপড় ভাজি। খিচুড়িটা দারুণ হয়েছিল। শীতকালে দেখবে খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার আবার খিচুড়িটা কিন্তু ভালোই লাগে খেতে, কিন্তু সবসময় তার জন্য খেতে পারি না। তো আমাদের যেহেতু নিরামিষ, শীতকালে প্রায়ই দেখবে শুক্রবারে আমাদের কিন্তু খিচুড়িটা খাওয়াই হবে। তো যাক এদিকে এবারে শুরু করে দিয়েছি রান্নাঘরের কাজকর্ম, খাওয়া দাওয়া তো পেট তো ভর্তি করে নিয়েছি, এবার আমি কিন্তু কাজকর্ম মানে শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো এখানের মিটচিপটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদা ভাই আবার ওই আটা ময়দা তারপর এদিকে মুড়ি এগুলো নিয়ে আসলো, তো এগুলোকে একটু চেলে নেব। তো
তো তার জন্য এই কটুকাটিগুলো বের করে এখানে রাখলাম, যে এখন যেহেতু চালবো এগুলো তো লাগবেই, তাই জন্য কিন্তু বের করে নিয়েছি। আর এদিকে দেখো আজকে মাথায় ভাবছি করবো একটু শ্যাম্পু, তো ভাবছি একটু হাঁড়ির মধ্যে করে গরম জল করবো, তবে মাটির উনুনে করতে পারবো না, শুধু শুধু একদিনের জন্য 2 দিন মনে হয় গরম জল করেছিলাম, হাঁড়িটাকে পুরো কালো করলাম, এটাকে আবার মেজে ঘষে তুলতে গেলে কতটা লাগবে। তো ভাবছি একটু গরম জল করবো, গ্যাসের মধ্যে এটা করব, কারণ ইন্ডাকশানে তো আমার এই হাঁড়িটা আবার বসবে না, আর সসপ্যানে জল দিয়ে ধুতে গেলে না আমার 1 বালতি জল দিয়ে হয় না, কারণ চুলে শ্যাম্পু করলে দেখবো জলটা একটু বেশিই লাগে। আমার এমনি তো স্নান করতে গেলে জলটা বেশিই লাগে, তবে মাথা যদি ধুই তখন তো জলটা বেশিই লাগে, তার জন্য হাঁড়ির মধ্যে করে কিন্তু গরম জলটা করব। তবে গরম জলটা এখন বসাবো না, ওই আগে ওই ঘরের কাজকর্মগুলো শেষ করি তারপর গিয়ে গরম জলটা বসাবো। আর এদিকে দেখো আমি কিন্তু এখন আটা ময়দাগুলো চেলে নিচ্ছি, আগেরও কিছু আটাটা ছিল, তো এই আটাটাকে একটু চেলে নিলাম, নিয়ে এবারে আটার কুটোয় আটা রেখে দেবো, আটা ময়দা আর হলো গিয়ে মুড়ি। তোমাদের দাদাভাইকে বললাম মুড়িটা একটু কম করে আনার জন্য, মুড়িটা একদম বেশি করে নিয়ে আসলো। যদিও আমার মুড়িটা কাজে লাগবে, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, তবে অতটা কিন্তু আমি বলিনি, আমি বলেছিলাম আর একটুখানি কম আনার জন্য, গরু একটুখানি আছে আমার গরু না, মুড়ি তো সবসময় খাওয়া হয় না, বিশেষ করে এখন তো শীতকাল, তবে একটু খাওয়া হবে, আর গরমকালে তো একদমই আমার ঘরে মুড়ি খাওয়া হয় না। আমি তো তাও এখন একটু একটু মুড়ি খাই, আগে তো একদমই মুড়ি আমি খেতাম না, মনে হয় বৎসরও আমি বৎসরে মনে হয় একদিন মুড়ি খেতাম, এরকম হতো। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে মঙ্গলবার হলে ও বলবে মুড়ি টুড়ি ভেজে খাওয়ার কথা, এরকম বলবে ও, তাহলে মুড়ি টুড়ি ভেজে দিই। তো এখন আমি একা বাড়িতে থাকলাম, নিতে খাই না, এখন তো শীতকাল বলে কিন্তু প্রায়ই মুড়ি খাই। কালকে সন্ধ্যাবেলায় আমি চা খেয়েছিলাম, তারপর মুড়ি খেয়েছিলাম, তো মুড়িটা খালিই খেয়েছিলাম, চানাচুর টানাচুর দিয়ে কিন্তু খাইনি। তো এদিকে দেখো আটা ময়দা আমার চালা হয়ে গেছে, এবারে মুড়িগুলোকে এখন কোটোর মধ্যে তুলে রাখবো। আর মুড়িটা চালতে গিয়ে দেখছি এই মুড়ির মধ্যে একটা গুঁড়াও নেই, মুড়ি সবসময় আনলে দেখি মুড়ির নিচটা দিয়ে না পুরো গুঁড়ো পড়ে থাকে, তবে এই মুড়িটা আজকে যে নিয়ে আসলো মুড়িটার নিচটা দিয়ে দেখছি একদমই গুঁড়া নেই, বুঝতে পারলাম না কেন এরকমটা হলো। তো এদিকে দেখো মুড়ি তো আমার করা হয়ে গেছে, আর কাগজগুলো ছিঁড়ে নিচ্ছি, কেন বলো তো অনেক সময় মুড়ি কোটোর মধ্যে রাখলে ডিপার মধ্যে যখন আমরা রাখতে যাই তখন দেখবে মুড়ি কিন্তু নেতিয়ে যায়, তার জন্য এই টিপসটা ফলো করতে পারো, এরকম একটা পেপার উপর দিয়ে দেবে, দিয়ে ঢাকাটা দেবে, তাহলে দেখবে মুড়ি কিন্তু কখনো কিন্তু নেতিয়ে যাবে না। তো আমি এভাবে কিন্তু রাখবো না, পেপারের সাইডগুলোকে একটু ভালো করে আবার কেটে দেবো। আর পেপারটাকে এভাবে দিলাম কেন বলো তো, আমি মাপটা একটু নিয়ে নিলাম মুখের, তো এরকম করে পেপার দিয়ে তিনটা কোটোর মধ্যে রাখলাম, পেপারটা যেন না দেখা যায়, এরকম শেপে কেটে নিয়েছি, তাহলে মুড়ি কিন্তু কখনো নেতিয়ে যাবে না। আর ইঁদুরের যন্ত্রণায় না কোনো কিছু আর রাখতে পারবো না মনে হচ্ছে, এখন ইঁদুর তো এমনিতে কোনো কিছু করছে না, কিন্তু আমার ওই যে ময়দার কোটো, তারপর আটার কোটো, মুড়ির কোটোর মুখগুলোকে পুরো চারিদিক দিয়ে একদম খেয়ে খেয়ে রাখছে, একদম ছিদ্র করে নিচ্ছে না, কিন্তু দাঁত দিয়ে যে কামড়াচ্ছে না, এটা পুরো দাগ দাগ পড়ে আছে, কবে জানি একদম পুরো ছিদ্রই করে ফেলে, তাহলে তো একদম এটা কোটোটা একদম কানা হয়ে যাবে, এটার মধ্যে কোনো কিছু রাখতেই পারবো না, এত পরিমাণে ইঁদুরের যন্ত্রণা করছে ইঁদুরে। তো যাক, এদিকে এবারে ঘরটা মুছে নিচ্ছি, কারণ যেহেতু ওই যে আটা মধ্যে ছাড়লাম গুরু গাড়ি পড়লো, তো ভাবলাম একটু ঘরটা মুছিয়ে দিই। গরমকালে দেখবে প্রত্যেক দিন ঘর না মুছলে ভালো লাগে না, কিন্তু শীতকালে কিন্তু অত ঘর মুছতে হয় না, তবে ঘর নোংরা হলে তো মুছতেই লাগবে। তো যাক, ঘর দোর মুছে এদিকে পাখাটা চালিয়ে দিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাইয়ের এই সোয়েটারের না এই যে সুতলিটা হয়, ওই যে মাথার এই সাইড দিয়ে গলার সাইডটা একটু বেঁধে দিতে বেঁধে দেই, ওই এটা না সুতলিটা খুলে গেল, তো ও বলছিল এটা লাগিয়ে দেওয়ার জন্য, তো সেদিনই বলেছিল, আমার আর ঠিকঠাক মনে নেই। তো আমি এখন একটা সেফটি পিন দিয়ে ওই যেভাবে আমরা প্যান্ট টেন্টের মধ্যে রশি লাগাই বা সায়ের মধ্যে যেভাবে রশি লাগাই সেভাবেই কিন্তু এটা করছি। তো এই যে দেখো এবারে কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি, না হলে না এটা তো ঢিল ঢিলে হয়ে থাকে, পড়ে যাবে। তো এই যে লাগিয়ে দিচ্ছি, একটুখানি কাজ, তো ওইটা তো আর কথা দাদাভাই ও দেখেও না কোনো দিন, বা ও পারবেও না মনে হচ্ছে, দেখলে তো পারবে অবশ্যই, কাজ দেখলে কে না পারে, কিন্তু ও তো মনে হয় না এইটুকুনি বুদ্ধি যে থাকবে এটাকে এভাবে দিয়ে এইভাবে করতে লাগবে, ওইটা মনে হয় হবে না। তো যাক, এই সোয়েটারগুলো নামানো হয়েছে। ওই সোয়েটারটা নতুন, ওই যে পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গত বছরে নিয়েছিল, এটা কিন্তু দেখতে উপরটা গেঞ্জি টাইপ, কিন্তু ভেতরটা কিন্তু পুরো সোয়েটার, এটা আমার খুব পছন্দের, দামও নিয়েছিল সেই মনে হয় 750 না 800 টাকা যেন নিয়েছিল, 750 মনে হয় নিয়েছিল এই গেঞ্জিটা, প্যারিস লেখা আছে এখানে, আমার তো খুবই পছন্দের গেঞ্জিটা। তো যাক, এটা কিন্তু এমনিতে দেখা যাচ্ছে তো গেঞ্জি, বললাম না একদম ভালো, কিন্তু ঠান্ডা কাটে, তোমাদের দাদাভাই জলে বললাম না ভিতরটা একদম পুরো সোয়েটার, কিন্তু এটার সাথে টুপি নেই, টুপিটা থাকলে মনে হয় আর একটু ভালো ছিল। আর এই সোয়েটারটা হলো গিয়ে নতুন, এটা তো হলো হুডি, তো তোমাদের দাদাভাইয়ের আরেকটা হুডি আছে। আর তোমাদের দাদাভাইয়ের সোয়েটারের কথা তো বলে লাভই নেই, কতগুলো সোয়েটার যে, এটাও বেশ কিন্তু পাবে মনে হচ্ছে, কারণ ভেতরটা সাইড দিয়ে পুরো একদম করা, একটু ভারী টারিও আছে, আর টুপিওয়ালা থাকলে আমার মনে হয় ভালো। আমার খুব একটা হুডি কেনার ইচ্ছা, ওই যে টুপি দেওয়া থাকলে হুডি পরার আমার খুব ইচ্ছা, খুব ভালো লাগে এরকম হুডি দেওয়া থাকলে।
তো যাক, এদিকে দেখো এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি। আর এদিকে এবারে ওই যে আমাদের ঘরে পরা জুতোগুলো সবসময় এখানে থাকে, তো জুতোগুলোকে এবারে এখানে রেখে দিচ্ছি। এই যে এখানে থাকলে আমার একটা ইয়ে থাকে, খাটের নিচেও থাকে না, ঝাড়ু টাড়ু দিতে গেলেও আমার বারবার হাত দিয়ে এখান থেকে ওইখানে নেওয়া এরকম আর করতে হয় না। তো যাক, এদিকে এবারে মানি প্ল্যান্টটা যে ঘরে থাকে ওইটাকে ওই টেবিলের উপরে নিয়ে রাখলাম। এখন তো ঘরের যা সমস্ত গাছ আছে সব কিছু বাইরে নিয়ে দিয়ে এলাম, কারণ বাইরে রাখলে দেখি মানে গাছগুলো তাড়াতাড়ি গ্রো হয় আর ভালো সতেজ থাকে পাতাগুলো। আর ঘরের মধ্যে থাকলে যেন পাতাগুলো সতেজ থাকতে চায় না, হয়তো মানে কয়েকদিনের জন্য ঘর ডেকোরেশনের জন্য এনে এগুলোকে রাখি, তারপর কিন্তু আবার বাইরে নিয়ে দিয়ে আসি, কারণ ঘরে রেখে গাছগুলো পুরো নষ্ট হয়ে যায়। আগে আমার 2টা লাকি বেম্বু গাছ ছিল, এখন তো 2টা থেকে পুরো একটা আছে শুধু, কারণ 2টা ঘরে থাকতে থাকতে এরকম হয়ে গেছে। লাস্টে তো এটাকে মাটি বদলে লাগাতে গিয়ে কী যেন কি দিলাম, পুরো পচিয়ে গেছে অর্ধেকটা। তারপর অর্ধেকটা ছিল, এটাকে মানে ঠিকঠাক করে মানে বাঁচাতে পারিনি। তো যাক, এটা পুরো নষ্ট হয়ে গেছে। আরেকটা এখন আছে, এটা আবার মানে খুব সুন্দর করে পাতাটাও কিন্তু মেলছে, যেহেতু বাইরে আছে। 3টা লাকি বেম্বু ছিল, তো 3টার মধ্যে 2টা এখন খুব সুন্দর সুন্দরই আছে, আর 2টা যে এক রকমের ছিল ওইটা থেকে একটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এটার মধ্যে হলো তোমাদের দাদাভাইয়ের যত পারফিউম, আমি দেখছি কোন পারফিউমটা আছে না নেই, না হলে এগুলো ফেলে দেবো। আমি এরকম একটা মানুষ, আমি পারফিউম ইউজই করতে পারি না। কোথাও যাব, এখন আমি গাড়িতে উঠবো, তো সে যদি পারফিউম দেয় তাহলে বুঝবে আমার সাথে সাথে একদম বমিটিং শুরু হয়ে যাবে। আমি পারফিউমের গন্ধই আমি শুনতে পারি না, যেন আমার একদম ভালো লাগে না। খেতে বসবো, এখন যদি কেউ পারফিউম দেয় আমি খেতেই পারবো না, মানে সাথে সাথে যেন বমি চলে আসবে এরকম হয়। আচ্ছা, তোমাদেরও কি কারোর এরকম রোগ আছে কি না কমেন্টে বলবে তো, নাকি আমারই এরকম মানে একারই এরকম অসুবিধা হয়। তোমাদের দাদাভাই তো কোথাও গেলেই ওর পারফিউম দিতে লাগবে, মানে আর আমি তো মনে হয় না আমি জীবনে ইউজ করেছি পারফিউম। অথচ দেখো আমাদের দোকানেই কত পারফিউম, কিন্তু ওই যে আমার একটা জিনিসটা পছন্দই না, আমি এটার গন্ধই শুনতে পারি না। যতই ভালো হোক না কেন আমি মানে শুনতেই পারি না, যেন আমার একদম ভালো লাগে না। তো যাক, এখন আমার ভালো লাগে না বলে কি আমার বর দেবে না বলো? এখন কোথাও যেতে গেলে তো ও দেবে। তো আমি কি বলি যে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি, তারপর তুমি দাও। তো আবার যখন কিছুক্ষণ দিয়ে তারপর অনেকটা সময় বের হয়ে গেলে না, তখন আবার অসুবিধা হয় না, কিন্তু আমার সামনে দিলে যত সমস্যাটা হয়ে যায়। তো যাক, এদিকে এবারে ঘর দোর ঝাড় দিয়ে নিলাম, এবারে এখন বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো মাটির উনুনের সামনে পেটিটা ছিল, পেটিটাকে ওইখানে নিয়ে রাখলাম। পেটিটাকে বলবো তোমাদের দাদাভাইকে ফেলে দেওয়ার জন্য। এটার মধ্যে একটা বস্তা আছে, ওইটাকে বের করে রাখবো। ভেবেছিলাম আরেকদিন যদি একটু উনুন টুনুন জ্বালাই, যদি কিছু লাগে তাহলে পেটিটার এখান থেকে নিয়ে মানে উনুনটা জ্বালিয়ে দিতে পারবো। দেখা যাক কী করি, গরম জল আরেকদিন করি কিনা। আর এবারে পুরো চাকাটাকে দেখো ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু গরম জলটা বসিয়ে কিন্তু এই জায়গাটা ঝাড় দিয়েছিলাম, তারপর এদিকে চলে গেলাম স্নানে। বাথরুমটাও পরিষ্কার করেছি, করে প্রায় এখানে আমার মনে হয় 8 ঘন্টার উপরে লাগলো, 1.5 ঘন্টার মতো লাগলো। স্নান টান করে আসলাম, চুলে শ্যাম্পুও করেছি। তো যাক, এই টাওয়ালটা তো খুব সুবিধার, বললাম না জলটা একদম পুরো মানে ইয়ে করে নিই, না হলে তো দেখবে যা দিয়ে চুল বাঁধি না কেন জল যদি না ঝরায় একদম ঘাড় দিয়ে যেন জল পড়তে থাকে। তো আমার তো এটা খুবই ভালো লেগেছে এই হেয়ার মানে টাওয়ালটা এনে। হেয়ার ক্যাপ না টাওয়াল যেন বলে আমি জানি না ঠিকঠাক। তো এবারে একটু মুখে ওই যে পিস মিল্কটা লাগিয়ে নিলাম, কারণ শীতের মধ্যে দেখবে হাতে পায়ে মুখে একটু ক্রিম না লাগিয়ে নিলে না, তাহলে দেখবে শরীর যেন একদম চটচটে করে, তো একটা চুলকানো শুরু হয়ে যায়, শরীর মানে ড্রাই হয়ে যায়। তো এদিকে ফুটাটাও দিয়ে নিলাম, আর এবারে শরীরে একটু লোশন লাগিয়ে নিচ্ছি। তারপর তো এখন আর কোনো কাজ বাজ নেই, এবার আর কি এখন মোবাইল কাটবো, আর যদি মনে হয় মানে ভিডিওর একটু কাজ করে রাখবো সে তো কাজ করবো। এখন কিন্তু শুধু রেস্টই করব, তেমন তো আর কোনো কাজ নেই, কারণ দুপুরবেলায় দেখবে কাজ করার পর সকাল থেকে দুপুরবেলার দিকে কিন্তু অনেকটা সময় পাই রেস্ট করার জন্য। তারপর তো বিকেলের কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, যে এখন ঘড়িতে বাজে 6:30টার মতো। তো এদিকে এখন বসিয়ে দিয়েছি কি বলো তো, গুড় পাক বসিয়ে দিয়েছি, আজকে বানাবো মুড়ির মোয়া। তো সেটা আবার আমি বানাতে পারি না, বিয়ের পর পর অনেক কাজে শিখে গেছি, কিন্তু গুড়ের যে আঁশটা ওইটা আমি বুঝিই না, যার জন্য আমার শাশুড়ি মাকে ডাক দিলাম। তো শাশুড়ি মা এবারে গুড়ের আঁশটা মানে ইয়ে করে দিল, আর এই যে দেখো এবারে কিন্তু এই খুন্তিটা দিয়ে কিন্তু ভালো করে মুড়ির সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছে। তো এবারে শাশুড়ি বৌমাতে মিলিয়ে কিন্তু এখন দেখো মুড়ির মোয়াগুলো কিন্তু বানিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার শাশুড়ি মা কী করে, হাতে একটুখানি জল দিয়ে মানে জল লাগিয়ে নিয়ে হাতটা ধুয়ে তারপর মুড়ির মোয়াটা বানাই, আর আমি আবার কী করি, একটু হাতে তেল লাগিয়ে তারপর গিয়ে মুড়ির মোয়াটা বানাই। এক একজন এক একটার মধ্যে কিন্তু সুবিধাটা পাই। মুড়ির মোয়া বানাতে তো পারি, আগেও বিয়ের আগে মার সাথে এরকম বানাতাম, কিন্তু গুড়ের যে আঁশটা ওটা আমি কোনোদিনও বুঝি না, না এখনও পারি। তো যাক, এবার আমার শাশুড়ি মা করে দেওয়াতে তো এখন মানে ইয়ে বানিয়ে নিতে পারছি। পিঠেও কিন্তু আগে পারতাম না, শাশুড়ি মার কাছ থেকে কিন্তু শিখলাম। বিয়ের আগে বললাম না কোনো কিছুই আমি পারতাম না, শুধু পুজো দেওয়া আর অতটুকুই, সন্ধ্যা পুজো দেওয়া, ঘরদোর গুছানো গাছানো, আর ওই যে খাওয়া দাওয়া হলে থালা বাসন যদি মাজতাম, এটা সবসময়ও না, মাঝে মাঝে আবার মাজতামও খাওয়া দাওয়ার পর। এই তো আমাদের 3 জনের থালা ছিল, তখন তো আমার বোন ছিল না, বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তো 3টা থাল বাটি টাটি এগুলো,
তো তেমন কিন্তু কোনো কাজ করিনি, আর রান্না বান্না কোনো কিছু আমি জানতাম না। তো পিঠেটা শিখে গেছি, কিন্তু গুড়ের আঁশটা আজ অব্দি পারলাম না কীভাবে যে করে, কারণ গুড়ের আঁশটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মুড়িটা কিন্তু জোড়া লাগবেই না, পুরো ছেড়ে দেবে, তার জন্য আমার ভয়ও লাগে। তো যাক, এদিকে দেখো বেশ কিন্তু কতগুলো মুড়ির মোয়া বানিয়ে নিচ্ছে। আর এই মুড়ির মোয়াগুলো কেন বানিয়ে নিচ্ছে জানো তো? কারণ যাব কদিন বাদে বাপের বাড়িতে, তো কবে যাই এখন বলছি না, ব্লগ দেখলে তোমরা জানবি। বলো তো, এখন তো আমার মা অসুস্থ, কোনো কিছুই করতে পারে না, তো তার জন্য না আমি প্রত্যেক সময় পিঠেটা পাঠাই, আর মুড়ির মোয়াটাও পাঠিয়েছিলাম, গত বছর পাঠাইনি। তো এবার আবার মনে হচ্ছে যে আমি যখন যাব তাই জন্য নিয়ে যাব, কারণ মা তো এখন কোনো কিছু করতে পারে না। তাই একটা সময় তো আমাদেরকে কত বানিয়ে খেয়েছে, আর আজকে অসুস্থ হওয়াতে ওই যে মা এখন কোনো কিছুই করতে পারে না। তো যাই হোক, চলো এবারে একটাল বাসন পড়েছে, এগুলোকে ধুতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।